বিজয় তেন্ডুলকরের কন্যাদান নাটক। প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। সকাল 10টা। মধ্যবিত্ত পাড়ার একটা পুরনো ধরনের বাড়ি, খুব বড় নয় কিন্তু গোছানো, বসবার ঘর, দেওয়ালের ওপর মাতমাঝি আচার্য নরেন্দ্রদেব, ইউসুফ মেহের আলী, সানে গুরুজির ছবি টাঙানো রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে সুন্দর সুন্দর চোখ পড়বার মতো জিনিস দিয়ে ঘরটা সাজানো। ঘরটা সবার কিন্তু ডিগনিফাইড। নাথ দেও লালকর, বয়স 60-এর কাছাকাছি, কিন্তু দেখতে বেশ সুঠাম। টেলিফোনে কথা বলছেন। জ্যোতি, বয়স 20-র কাছাকাছি, এবং জয়প্রকাশ, বয়স বছর 23, নাথের কন্যা ও পুত্র। জ্যোতির বাবা সেক্রেটারিয়াল কাজ করছে, জয়প্রকাশ একটা মেশিন খুলে সারাচ্ছে। নাথ টেলিফোনে চেঁচিয়ে কথা বলছেন। হ্যালো, আসন গ্রামের বাস কটায় ছাড়ে? হ্যাঁ, আসন গ্রামের বাস পুনে আসন গ্রাম। কি বলছেন? এমন কোনো বাস নেই? তা কি করে হয়? আছে, এমন একটা বাস আছে, আমি জানি, একবার গিয়েওছি সে বাসে। হ্যালো, আমি নাথ দেওলালকর বলছি। আমি বিধানসভার সদস্য। নমস্কার, পরে করবেন, আগে বাসের সময়টা বলুন, কয়টায় ছাড়ে? বিরক্তির সঙ্গে ফোন নামিয়ে রাখেন। লাইন কাট। একে পাচ্ছিলাম না, তাতে কিছু শোনা যাচ্ছিল না, আবার তার ওপর ওদের বাসের খবর ওরাই জানে না, তার ওপর লাইন কাট। আজব ব্যাপার, বলছে এমন কোনো বাসই নাকি নেই। এ আবার কন্ডাক্টর জ্যোতি, কিন্তু তুমিও বারবার ফোন করে জিজ্ঞাসা করো কেন? তোমার তো বেশ জানাই আছে যে কেউই ঠিক কথা বলে না। তোমার যেমন খুশি তখনই তুমি যাও, অথচ কোনো দিনও বাস মিস করো না। নাথ, তা ঠিক, কিন্তু ওদের বাসের খবর ওরাই জানবে না জ্যোতি, আর তুমি ফোন করলে জেনে যাবে বুঝি? নাথ, প্রশ্নটা তা নয়। টার্মিনাস থেকে যে সব বাস ছাড়ে সে সব বাসের কথাই কন্ট্রোলারের জানা উচিত। এই জানাটার তো ওদের কাজ। জ্যোতি, ভাই, তুমি কি ভাবো যে সকলে কর্তব্য শেখানোটাই তোমার কাজ? নাথ, হ্যাঁ, জয়প্রকাশ তো আমাকে একটা নামও দিয়েছে, বিশ্ব রিপেয়ার করার লোক। কিন্তু তোমরা ছেলে মানুষ বুঝবে না। স্বাধীনতার আগে আমার কল্পনা জগতে এই দেশটাকে যেমন দেখেছিলাম, আজ কি দেখছি ডিসগাস্টিং। কষ্ট হয় জ্যোতিকে। আচ্ছা, আমার লেবু জলের ফ্লাক্সটা ধোয়া হয়েছে? গতবারে দাড়ি কামানোর ব্রাশটাই ভুলে গিয়েছিলাম। তাছাড়া তোয়ালেটাও মনে করে নিতে হবে। যেখানে যাই সেখানে এমন দরকারি জিনিসপত্র চা ভালো দেখায় না। জয়প্রকাশ নিজের মনে বিড়বিড় করতে থাকে। নাথ, কি বলছো? জয়প্রকাশ উত্তর না দিয়ে একবার বাবার দিকে তাকিয়ে পুনরায় কাছে মন দেয়। নাথ, কিছু না, কিছু ভুলে যাই, এ ব্যাপার কিন্তু বিনেবাজারি উদাহরণ শেখার মতো। জয়প্রকাশ কাজ করতে করতে, প্রচুর দেরি হয়ে গেছে। নাথ জিজ্ঞাসা দৃষ্টিতে মুখ ফেরান। জয়প্রকাশ, না, মানে তিনি ব্রহ্মচারী ছিলেন কি না তাই বলছিলাম। পুনরায় রিপেয়ারিং এর কাজে মন দেয়। নাথ, এর সঙ্গে ব্রহ্মচর্যে কোনো যোগ নেই প্রকাশ, এটা শুধু মেন্টাল ট্রেনিং এর প্রশ্ন। মনের একটা নিয়ম শৃঙ্খলা দরকার, আমি সেটা কোনোদিনই পারিনি। আচার্য জাওয়েকর বলতেন যে নাথ বেশ বুদ্ধিমান কিন্তু অত্যন্ত অগোছালো। জয়প্রকাশ কাজ করতে করতে একরকম শব্দ করে। নাথ, ঠোঁট চেপে হাসছো কেন? হাসতে হলে হাসো না, প্রাণ খুলে হাসো। জয়প্রকাশ, হাসিনি, একটা পেরেক তুলছিলাম, কিছুতেই উঠছে না। নাথ, আচ্ছা, শহর থেকে সেবার কবে ফেরার কথা? জ্যোতি, মা বলছিল শিবির যদি দুপুর পর্যন্ত শেষ হয় তাহলে কাল রাত্রিরে বা আজ সকালে ফিরবে। নাথ,
আমাকে 12:30টায় বেরোতেই হবে। জ্যোতি: তার মানে আজ তোমাদের দুজনের দেখা হবে? নাথ: গত 15 দিন ধরে এই চলছে। সে যখন মুম্বাইতে মহিলা শিবিরে, তখন আমি বক্তৃতা দেবার জন্য পুনেই। ও যখন পুনে, তখন সাম্যবাদী সম্মেলনের জন্য আমি ঔরঙ্গাবাদে। জয়প্রকাশ: আমরা তো রয়েছি তোমাদের পরস্পরের খবর পৌঁছে দেওয়ার জন্য। নাথ: ব্যাপারটা তা নয়। সংসার মানে তো শুধু একে অপরকে খবর পাঠানো নয়, সকলে মিলে একসঙ্গে থাকতে হবে না? না না, বড্ড বেশি ছোটাছুটি হয়ে যাচ্ছে, একবার এটাও ভাবা দরকার। জ্যোতি: তাতে প্রথমত দুজনকে ছোটাছুটি একটু কমাতে হবে। নাথ: ঠিক বলেছ। আচ্ছা দেখো তো আমি আমার ওই চূর্ণের শিশিটা নিয়েছি কিনা, না হলে সেটা। জ্যোতি: আমি রেখেছি ব্যাগের মধ্যে। নাথ: থ্যাংক ইউ। পেটটায় যদি পরিষ্কার না থাকে তাহলে আর সমাজ পরিবর্তন কিসে? একবার মনে হয় কিছু না করাটাই ভালো। জয়প্রকাশ উঠে ভেতরে চলে যায়। জ্যোতি সংকোচে: ভাই, তোমার সঙ্গে একটু কথা আছে। নাথ: কথা আছে? বলোই না, কে আটকাচ্ছে তোমায়? আমি কত গর্ব করে থাকি আমাদের বাড়িতেও ডেমোক্রেসি পালিত হয়। বাইরে গণতন্ত্র এবং বাড়িতে হুকুমতন্ত্র, এমন দুমুখ ব্যবহার আমাদের মধ্যে নেই। আই অ্যাম অল কেয়ার্স ইয়েস বলো। শোনবার জন্য কায়দা করে বসেন। জ্যোতি আরও সংকুচিত হয়ে: এক্ষুনি মা আসবে, তোমাদের দুজনের সামনেই বলবো ভেবেছিলুম। মানে আমার ব্যাপারে। নাথ: বেশ, বলে ফেলো। জ্যোতি: না, বললাম তো দুজনের সামনে বলবো। নাথ হেসে: আচ্ছা ঠিক আছে, এক্ষুনি তো সেবা আসবে। ঘড়ি দেখে: আধ ঘন্টায় শেষ হবে তো তোমার। জ্যোতি: শুধু 15 মিনিট। নাথ: ব্যাস, দিলাম। কিন্তু তোমার মায়ের ব্যাপারটা বলতে পারি না বাপু, ও যদি দেরি করে। জ্যোতি: ভাই, গত 15 দিন ধরে আমি মনে মনে ভাবছি যে একবার তোমাদের দুজনের সঙ্গে কথা বলি। নাথ: আগে থেকে একেবারে গুছিয়ে রেডি হয়ে বসে আছো নাকি? জ্যোতি: কিন্তু তোমাদের একসঙ্গে পেলে তবেই না। নাথ: তা অবশ্য ঠিক। ছেলে মেয়ের সঙ্গে আমরা কোনোদিন বসতে পারি না, কথা বলতে পারি না, এটা খুব খারাপ। জ্যোতি: কথা বলার কায়দা তোমার বেশ জানা আছে, তাই নিজেই নিজেকে খারাপ বলো? রাতে আমাদের আর কিছু বলার থাকে না। বাইরে দরজার দিকে এগোই। জয়প্রকাশ: মা এসে গেছে, মালপত্র নিয়ে আসি। প্রস্থান। নাথ: ঠিক সময় এসেছে, উঠে দাঁড়ান। জ্যোতি দরজার কাছে গিয়ে দাঁড়ায়। জ্যোতি: সেবা ভেতরে আসতে তাকে জড়িয়ে ধরে। মা। সেবা জ্যোতির কাঁধের ওপর দিয়ে নাথকে দেখে। আমি ভেবেছিলাম তুমি বোধহয় বেরিয়ে গেছো। নাথ: তোমার আশাভঙ্গ হওয়ার জন্য দুঃখিত, কিন্তু বাস 1:30টায় ছাড়ে। সেবা: ও, তার মানে বাসের দেরি আছে বলে আছো? নাথ: তা না তো কি, সামান্য এক নারীর জন্য আমি অপেক্ষা করে বসে থাকবো ভেবেছো? নারীর ডাকের চেয়ে দেশের ডাক তো সবসময় বেশি গুরুত্বপূর্ণ। নিজেই জোরে হেসে উঠলেন। জয়প্রকাশ মায়ের মালপত্র নিয়ে ভেতরে যাই। সেবা: দেশের ডাকটা কিছুই না, আসলে বক্তৃতা দেবার স্বাদ। নাথ: তা ঠিকই বলেছ। আমি স্বীকার করছি যে নিজের কথা নিজেই কানে শোনার ব্যাপারটা আমার সত্যিই খুব পছন্দ। জ্যোতি: এবং এটা খুব খারাপ বলোই না, নিজের করবে আর নিজেই সেটা খারাপ বলে খালাস বলো নাকি গণতন্ত্রবাদী? সেবা: কোথাকার গণতন্ত্র? আমার জিজ্ঞেস করো না। এরা যদি গণতন্ত্রবাদী হতো তাহলে আমার মতো মেয়েকে পেতই না। নাথ: তা ঠিক, কিন্তু তুমি নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেওয়ার ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন ছিলে। সেবা: হ্যাঁ, কিন্তু আমার সিদ্ধান্ত যদি না হতো তাহলে তোমার সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যেতে হতো। নাথ: সেটা আমার ব্যাপার। সেবা: একেই বলে ব্ল্যাক মিনিং। নাথ: তার মানে আমার মত শুনে তুমি বিয়েতে রাজি ছিলে না? সেবা: তা নয় তো কি, তুমি কি মনে করো আমি খুশি হয়ে তোমায় বিয়ে করেছি? নাথ: তা হতে পারে। জ্যোতি: তখন আমাদের মধ্যে দুজনের বয়স্ক হওয়ার ব্যাপারে বেশ ইমেসেস্ট ছিল না। আমি জানতাম তুলনায় আমি 3rd বা 4th র্যাঙ্ক ক্যান্ডিডেট ছিলাম, কিন্তু তোমার মা খুবই ভালো ছাত্রী ছিলেন। জ্যোতি বাবার ভঙ্গিতে: এবং এটা খুব খারাপ। সবাই হেসে ওঠে। জয়প্রকাশ ভেতর থেকে জলের গ্লাস নিয়ে সেবার সামনে এসে দাঁড়ায়। সেবা গ্লাস নিয়ে জল খায়। তখন ভেবেছিলাম লোকটা এমন কিছুই নয়, তবে পরে নিশ্চয়ই মন্ত্রীতন্ত্রী হবে। বেশ ডাটে থাকবো, ঘুরবো ফিরবো, কিন্তু কোথায়? এত বড় জনতা
দলের সরকার এলো গেল, কিন্তু এ তো এখনো সামান্য এমএলএ। নাথ, দাঁড়াও, আমাদের সমাজবাদী সোশ্যালিস্ট রাজত্ব আসুক, তারপর দেখবে কে আছে চেয়ারে বসবার লোক। জয়প্রকাশ নিচু স্বরে, স্বপ্ন বিলাস। নাথ, জানি, হোক না, আমরা তো আস্থাবাদী, অলৌকিক ঘটনায় বিশ্বাস করি। হঠাৎ কিছু মনে পড়ায় ঘুরে দেখতে দেখতে সেবা, এই যা ভালো কথা। শোনো, যদি আমাদের কিছু বলতে চাই, আমাদের কাছে মানে তোমার এবং আমার কাছে, আমাদের তো একসঙ্গে বাড়িতে পাই না এখন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে 15 মিনিট। জ্যোতিকে, 15ই তো? হ্যাঁ, আমরা ওর সঙ্গে কথা বলবো না, ভুল বলছি, ওর কথা শুনবো জ্যোতিকে, তাই না? সেবাকে, তাহলে এখন তুমি 15 মিনিট চুপ করো, আমি এখানে বসি একটা চেয়ারে বসে। জয়প্রকাশ উদ্দেশ্যে, তুমি কি করবে? জয়প্রকাশ, আমি চা করতে যাচ্ছি, প্রস্থান। নাথ, জ্যোতিকে, নাও ফায়ার। সেবাকে, হাউ ওয়াজ দ্য শিবির? মেয়েগুলো কেমন ছিল? আই মিন রিসেপটিভ ছিল? সেবা, সবাই নয়, তবে 3-4 জন বেশ সিরিয়াসলি যোগ দিয়েছিল, বেশ রিসেপটিভ মনে হলো। নাথ, নট ব্যাড, 3-4 জন মানে ভালো। আমাদের কর্মকর্তাদের শিবির তো জানোই, প্রায় বুড়ো লোকদের, 50 পেরিয়ে বয়স্ক, সবার মধ্যে যুব হচ্ছে 40 বছরের ব্রাহ্মণ গণ্যমান্য করে। ওঠাও ধ্বজা বিপ্লবীদের, কিসের বিপ্লবী তো ও তুলতে পারলে না, তবে তো স্লিপ ডিসকাস হয়ে যেতে পারে। জ্যোতি শুনেছে? ইয়েস। তুমি এমন তাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? ও আই সি, আই অ্যাম সরি, ভুল হলো জ্যোতি। সেবাকে, শোনো, এর কথা বলবে? আমরা বসলাম 3জনেই, কথা বলো। যদি বলো। সেবা উঠতে উঠতে, আমি একটু চোখ মুখে জল দিয়ে আসতে পারি? এক্ষুনি আসবো। নাথ, তারা হাত ধরে বসে, নো নো, এক্ষুনি আমার যাওয়া সম্ভব হয়ে যাবে, আর তো বেচারি আমাদের দুজনকে একসঙ্গে পাওয়ার জন্য আবার বসে থাকবে না, তা হয় না। উই মাস্ট লিস্টেন টু হার। জ্যোতিকে, শুরু করো। জ্যোতি, থাক, মা একটু পরিষ্কার হয়ে আসুক না। নাথ, না, আগে তোমার কথা শোনা হবে। দেখো, সমস্ত জগতের জন্য আমরা এইসব করে ঘুরে বেড়াই, আর তোমরা আমাদের নিজের সন্তান, তোমাদের জন্যই সময় থাকে না, নিজের মা বাপ বলতে একটু লজ্জা করে উচিত আমাদের। সেবা, আচ্ছা বাবা, আমি তো বসেছি, এখন বকবক করে সময় নষ্ট করছো কেন? জ্যোতিকে, বলো জ্যোতি। জ্যোতি আবার ঈষৎ সংকোচে, যা বলতে যাচ্ছি তা সত্যি সত্যি এত গুরুত্বপূর্ণ কিনা কে জানে, আমি কিছুই ঠিক করতে পারছি না, মানে আমি বিয়ে করব ঠিক করেছি। নাথ উৎসাহ হয়ে, কংগ্রাচুলেশনস। সেবা আশ্চর্য হয়ে, ঠিক করে ফেলেছো? নাথ সেবাকে, কেন, ঠিক করে ফেললে তোমার কোনো আপত্তি আছে? সি ইজ এ মেজর নাও, ছোট নয়। সেবা, আমি তাকে ছোট তো বলিনি, শুধু ভাবছিলাম। নাথ, কি ভাবছো? সেবা, মানে একবারে অপ্রত্যাশিত কি না? নাথ, আমার যুবতী মেয়ে কি সারা জীবন? সেবা বিরক্ত হয়ে, উফ, তুমি যা কথা নিয়ে নিয়ে খোলা করো না। নাথ, তাই তো রাজনীতিতে রয়েছি। সেবা, এখনো বাড়িতে তোমার এই রাজনীতিতে টেনে এনো না, মেয়ের কথা একটু শোনো। নাথ, তাই তো শুনছি, তুমি তো তর্ক লাগিয়ে দিচ্ছ জ্যোতিকে। হ্যাঁ, আগে বলো শোনা, কেশে রাজপুত্র? জয়প্রকাশ চায়ের ট্রে নিয়ে আসে। তুমিও বসো প্রকাশ, গুড নিউজ, আমাদের জ্যোতি নিজেই বিয়ে ঠিক করেছে। তুমি বলো জ্যোতি, ছেলেটাকে বলো, আমার আর ধৈর্য ধরতে পারছি না। সেবা গম্ভীর। নাথ হঠাৎ হতাশ হয়ে, তার মানে ব্রাহ্মণ? জ্যোতি, না, দলিত। নাথ উৎসাহিত হয়ে, মার্ভিলিয়াস, নাম শুনে ভাবলাম ব্রাহ্মণ। জয়প্রকাশ, ব্রাহ্মণ হলেই পাখি? নাথ, কিছুই না, কিন্তু আমার মেয়ে উঁচু জাতের ছেলেকে বিয়ে করবে, এটা বোধহয় আমার অতটা ভালো লাগতো না, পরিষ্কার বলছি। জয়প্রকাশ, তার মানে এটাও তো অন্য ধরনের সাম্প্রদায়িকতা হয়ে যাচ্ছে। সেবা খুব গম্ভীর, তুমি চুপ করো প্রকাশ। জ্যোতিকে, কি করে সে, কোথায় থাকে? জ্যোতি, এখানে পুনাতেই থাকে, বিয়ে পড়ছে, পার্ট টাইম চাকরি করে শ্রমিক সমাচারে। সেবা, তোমার সঙ্গে কোথায় আলাপ হলো? জ্যোতি, সমাজবাদী বিচার মণ্ডলে, 2 মাস ধরে সেখানে আসছে। সেবা, মা বাবা কি করেন? নাথ, আই অবজেক্ট টু দিস কোশ্চেন, মা বাবা কিছু করুক বা না করুক, আমাদের সম্পর্ক তো ছেলের সঙ্গে। সেবা, ছেলের সম্পর্কে এইসব কথা? জ্যোতি, গ্রামে থাকেন,
কারো কাছে চিরলি নামে এক গ্রাম আছে, সেখানে ওদের কিছু জমি আছে। সেবা, কয় ছেলে মেয়ে? জ্যোতি, 7। অদ্বিতীয়। সেবা, কিছুক্ষণ অর্থপূর্ণ স্তব্ধতায়। বড় ভাই কি করেন? জ্যোতি, সত্যি কথা বলতে গেলে কিছুই করে না। সেবা, কেন? জ্যোতি, অরূপ বলে যে উনি ওরকমই, বাবা চাষবাস দেখেন কিন্তু তাতেও ওদের চলে না, অরুণকে টাকা পাঠাতে হয়। সেবা, বাকি ভাই বোনেরা? জ্যোতি, মাঝে মাঝে পড়াশোনা করে কিন্তু আসলে কিছুই করে না। সেবা, ঋণ? জ্যোতি, থাকতে পারে কিন্তু কত তা আমি জিজ্ঞেস করিনি। নাথ, সে সমাজে তো এই অবস্থা, তাতে আশ্চর্য হবার কি আছে? সেবা, তুমি আমাকে একটু বলতে দেবে? নাথ, দিচ্ছি তো, কিন্তু দলিত সমাজের ছেলে বলতে গেলে। সেবা, এইটুকু না জানার মতো আনাড়ি আমায় ভেবো না। নাথ চুপ। জ্যোতিকে, ওই ছেলেকে তুমি কতদিন ধরে জানো? জ্যোতি, 2-3 মাস ধরে। সেবা, ছেলেটি কি বুদ্ধিমান? জ্যোতি, হ্যাঁ, কিন্তু অসাধারণ কিছু না, ভালো কবিতা লেখে। আসলে আমি ওর কবিতারই প্রেমে পড়েছি। নাথ, বাহ, ওই সমাজের ছেলেদের মধ্যে কিন্তু একটা জগতের কাব্য প্রতিভা দেখা যায়। জ্যোতি, এখন আত্মজীবনী লিখছে, পরে ভাবলাম ওকে সুখী করার জন্য কিছু একটা করি। নাথ, বাহ জ্যোতি, বাহ। সেবা, আচ্ছা তুমি আমাদের একটু কথা বলতে দেবে? জ্যোতিকে, স্বভাব স্বভাব কীরকম? জ্যোতি, খুব ভালো, তা জোর দিয়ে বলতে পারি না, তবে আমার অভিজ্ঞতাই ভালোই, অবশ্য অভিজ্ঞতাটা যদিও খুবই কম। সেবা, নির্ভরযোগ্য? নাথ, আই অবজেক্ট। নির্ভরযোগ্য না হলে আমার মেয়ে ওর সঙ্গে বিয়ে ঠিক করতোই বাকি করে, শুধু ছেলেটি দলিত বলে তুমি ওর সম্বন্ধে। সেবা, দেখো, ওর দলিত হওয়া নিয়ে কোনো প্রশ্নই উঠছে না, মানুষ হিসাবে নির্ভরযোগ্য কিনা সেটাই দেখতে হবে। যদি ওর কবিতা এবং আত্মজীবনী আমার মনে ওর ব্যাপারে একটা নির্ভর যোগায়। সেবা, এইটুকু পুঁজির ওপর তুমি বিয়ে ঠিক করে বসে আছো? না, আমাকে যখন তুমি বিয়ে করেছিলে তখন আমার নির্ভরযোগ্যতা সম্পর্কে কি প্রমাণ ছিল তোমার কাছে? আমি শুধু আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, এটুকুই না? সেবা, সেটা সম্পূর্ণ আলাদা কথা, আমি তোমাকে দূর থেকে অনেকটাই চিনে নিয়েছিলাম, তুমি এখন ওই ব্যাপারে ওটা টেনে আনো না। জ্যোতিকে, যদি আমার মনে হয় তুমি একটু বেশি তাড়াহুড়ো করছো, আর একটু ভাবো, এইসব বিষয়ে একটু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। নাথ, তাই বলি 2-4 বছর অপেক্ষা করো, পুরোপুরি বয়স খবর নাও, তাকে ভালোভাবে স্টাডি করো, তারপর বিয়ের কথা ভাবো। ননসেন্স। জয়প্রকাশ, ননসেন্স কেন বাবা? যতই বলো এটা একটা জীবনের প্রশ্ন, যে কোনো একটা লোককে দেখে হঠাৎ ভালো লেগে যাওয়া মানে কি, সেটা কি তুমি জানো প্রকাশ? ওরে বাবা, খবর নিয়ে স্টাডি করে কিছু বোঝা যায় না, এগুলো তো হৃদয়ের গিট পড়ে যাওয়ার ব্যাপার। জয়প্রকাশ, কিন্তু যদি তো তেমন কিছু ঘটেছে বলে বলছে না। নাথ, নিশ্চয়ই তাই, তাই না জ্যোতি? যদি ঘাড়ে নেড়ে না বলে। জয়প্রকাশ, যা। নাথ, তোমাদের মনে ভালোবাসা জাগেনি? যদি, জানি না, ও আমায় জিজ্ঞাসা করলো আমাকে বিয়ে করার ব্যাপারটা তোমার কতটা ভয়ঙ্কর মনে হয়। আমি বললাম, এতে ভয়ঙ্কর আবার কি? ও বলল, আমি একটা অপদার্থ লোক বলে তোমার মনে হয় না? আমি বললাম, না। ও বলল, আশ্চর্য, তাহলে আমাকে বিয়ে করেই ফেলি। আমি ঘাড় নেড়ে হ্যাঁ করে দিলাম। নাথ, আশাভঙ্গ হয়ে, হৃদয়ের আলোড়ন বা অন্য কিছু জাগলো না? যদি ঘাড় নেড়ে না বলে। রক্তের মধ্যে সপ্তস্বরের সঞ্চারণ হলো না? যদি আবার ঘাড় নেড়ে না বলে, এ গুঁড়ো সমবেদনা ঝড় উঠলো না? যদি পুরোনো না করে? যদি সত্যি কথা বলতে কি আমি আশ্চর্য হয়ে যাই, কেউ যেমন চা খাবেন জিজ্ঞেস করলে ঠিক তেমন ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। সেবা গম্ভীর, জীবনের সিদ্ধান্ত নিয়ে এমন খেলা করা উচিত নয় যদি। যদি আমি কিন্তু বেশ গভীরভাবেই ভেবে দেখেছি মা। সেবা, যা ঘটেছে সেটা কি ভেবেচিন্তে করার আর কাজ বলে তোমার মনে হয়? সেবা, তুমি বড্ড তাড়াহুড়ো করছো জ্যোতি। নাথ, এই রকম বিচার করাটাও একটু তাড়াতাড়ি হচ্ছে নাকি? ছেলেটা কালো না ফর্সা তাও আমরা এখনো দেখিনি। সেবা বিরক্ত হয়ে স্বামীর দিকে তাকায়। তুমি বলো, আমি কি ভুল বলছি? যদি, তোমাদের সুবিধা মতো ওকে আমি বাড়িতে ডাকবো ভেবেছি। সেবা,
তবে তো আমরা দেখবই, কিন্তু বিয়ে করতে গেলে মেয়ের নিজের সুস্থিরতার কথা একটু ভাবা উচিত কি না? বেঁচে থাকা ধরনে মিল থাকা উচিত, যতই বলো সংসার। নাথ, মন স্থির থাকলে বেঁচে থাকার ধরনটা পাল্টানো যায়। আর স্থিরতা তো একটা রিলেটিভ কল্পনা মাত্র। ছেলেটা বিয়ে পাশ করতে যাচ্ছে, তার মানে কিছুটা স্থিরতা তো আসবেই। সেবা, কিসের ভিত্তিতে বলছো? ওর সমস্ত আর্থিক দায়িত্বটার কথা মনে রেখো। নাথ, বেশ, ও না পারলে আমাদের মেয়ে ওর জন্য চাকরি করবে। সে তো শুধু ঘরের বউ হয়ে বসে থাকার মেয়ে নয়। সেবা রেগে, তুমি ওকে না দেখে ওর পক্ষে এত কথা বলছো কেন? বিয়ে দেওয়ার এতই কি তারা আছে? জয়প্রকাশ, এটা কিন্তু ঠিক ভাই। নাথ, বেশ, আমার কিন্তু বাসের সময় হয়ে এসেছে, আমি চলি। তাহলে কি ঠিক করলাম আমরা? আগে ছেলের সঙ্গে আলাপ পরিচয় হবে, কিন্তু তারপর কি? জ্যোতিকে, তুমি তো বিয়ে ঠিকই করেছো তাই না? সেবা, তেমন কিছু মনে হলেও আর একবার ভেবে দেখতে পারো। জ্যোতি, তা জানি না, কিন্তু তোমাদের মত আমি চাই। সত্যি কথা বলতে আগের মতো আগের আগেই মত নেওয়া উচিত ছিল, কিন্তু সব কিছুই এত অস্বাভাবিকভাবে ঘটে গেল। না, তাতে কি হয়েছে? যদি ডোন্ট ওয়ারি, আমরা তো আছি। আচ্ছা প্রকাশ, জিনিসপত্র নিয়ে নামি, তুমি রিক্সা ডাকো, দুজনে ভেতরে যাই। সেবা জ্যোতিকে, দেখো, ও দলিত বলে আমার কোনো আপত্তি নেই, তুমি তো জানোই আমি এবং নাথ কত নিষ্ঠার সঙ্গে সারা জীবন ধরে অস্পৃশ্যতার বিরোধিতা করে আসছি। সেটা সেটা কোনো অভ্যাস আছে? ওর তো সবই আলাদা। হয়তো এবার এবার এইসব ব্যাপারে তোমার সঙ্গে ওর না হয় মিলতে পারে। যদি আমি মিলিয়ে নেব মা। সেবা, এমন আমরা বলি যদি, কিন্তু আসলে সেটা করা খুব কঠিন। মেয়েদের আবার পালাবারও কোনো পথ থাকে না। যদি আমি পালাবো বলে তোমার মনে হয় না? সেবা, আমার মনে হয় ভালোভাবে ভেবেচিন্তে সব ঠিক করা উচিত। যদি এ ব্যাপারে আমিও তোমার সঙ্গে একমত মা, কিন্তু কিছু একটা ঘটে গেছে। কেমন করে ঘটলো আমি বুঝতেই পারিনি। ঘটে যাবার পরে তার গুরুত্বটা বুঝলাম। সেবা, এটা তো ঠিক হলো না। যদি একেবারেই না, কিন্তু তা ঘটে গেছে, এটাও তো সত্যি। সেবা, এখনও তা পাল্টানো যেতে পারে। যদি কিছু বলতে উদ্যত ইতিমধ্যে নাথ জয়প্রকাশ জিনিসপত্র নিয়ে প্রবেশ। নাথ, টাটা, আমাকে কিন্তু বেরোতেই হবে। সেবাকে, তুমি এখন কতদিন বাড়িতে থাকছো? সেবা, 1 সপ্তাহ আর কোথাও যাব না। 13 তারিখে মুম্বাইতে আমাদের বিদ্যা বোধিনী ট্রাস্টের মিটিং আছে। নাথ, দ্যাটস ওয়ান্ডারফুল। তার মানে আমি নিশ্চিতভাবে আমার আহমদনগরের কাজ ছেড়ে আসি। পরশু সন্ধ্যার মধ্যে আমি ফিরে আসবো। এসে একটা মিটিং আছে। বাই দেন ক্যারি অন। জ্যোতির পিঠে চাপড় বাইরে চলে গেলেন। জিনিসপত্র নিয়ে জয়প্রকাশ বাইরে যায়। সেবা খুব গম্ভীর। আমি একটা কথা জিজ্ঞেস করবো জ্যোতি? দুই মাথা নেড়ে সমঝ জানায়। ওর সঙ্গে তোমার সম্পর্ক কতটা গভীর? স্পষ্ট করে বললে ওর কত কাছে গেছো তুমি? যদি তুমি যা ইঙ্গিত করছো সে অর্থে এখনো যায়নি। আমরা দেখাশোনা করি, কথাবার্তা হয়, এইটুকুই। সেবা নিশ্চিত হয়ে একটা নিঃশ্বাস ফেলে, তবু মুখে অশান্তির অভিব্যক্তি। সেবা, আচ্ছা আমি একটু পরিষ্কার হয়ে আসি, তেমনই বসে আছি। যদি মা, আমি কি খুব বেশি কষ্ট দিলাম তোমায়? সেবা, না রে পাগলি, মাকে কষ্ট দেব না তো আর কাকে দেবে? আমি শুধু তোমার কথাই ভাবছি। যদি সরি মা, তোমার ও ভাইয়ের ওপর একে এত কাজের চাপ, তাতে আবার আমার এইসব। সেবা পিঠ চাপড়াতে, পাগলি রে পাগলি, নিজের সন্তান মার কাছে বোঝা হয় নাকি? যদি ভেতরে যায়। সেবা কিছুক্ষণ চিন্তায় মগ্ন হয়। টেলিফোন বেজে ওঠে। সেবা যেন কিছু ক্ষণ শুনতেই পায় না, তারপর গিয়ে রিসিভার তোলে। হ্যালো, কে? কুসুম। কি ব্যাপার? মহিলারা সব বলে বসে আছে গোদরেজের অর্ডার কমপ্লিট হয়ে গেছে নাকি? তাহলে মেহতা কোম্পানির ম্যানেজারকে ফোন করছো না কেন? বলো যে কিছু একটা কাজ দিন। মহিলারা বসে আছেন, আমাদের কাজের কথাটাও ওর জানা। কিছু কাজ ওরা পাঠিয়ে দেবেন, হয়তো একটু বিরক্ত হবেন, কিন্তু বেশ কাজের লোক। একটু শোনো। হ্যাঁ হ্যাঁ, সুন্দরাবাই এর কথা ভাবতে হবে, তার ব্যবহার কিন্তু ঠিক নয়। সেবা ফোনে কথা বলার সময় স্টেজ ক্রমশ অন্ধকার হয়ে আসে। দ্বিতীয় দৃশ্য, সন্ধ্যাবেলা একই বসবার ঘরে কেউ নেই। বাইরে লাচের দরজা খুলে যদি প্রবেশ করে, তার পেছনে অরুণ আঠালে, বয়স বছর 25, কালো, দেখতে সামান্য উগ্র কিন্তু সুপুরুষ। দুজনে ভেতরে আসার পর জ্যোতি দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ এবং ওদের বাড়িতে
একাই থাকতে হবে এ কথা ভেবে অরূপ ও জ্যোতি পরস্পরের দিকে তাকায়। দুজনেই সামান্য অস্বস্তি বোধ করে। জ্যোতি নিজেকে সামলে নিয়ে, বসো না, সবাই বেরিয়ে গেছে দেখছি, এক্ষুনি আসবে। অরুণ সোফার কাছে এসে একটু অস্বস্তিতে বসে পড়ে। জয়প্রকাশ হচ্ছে আমার বড় দাদা, মিস্টার মিসেস সো পড়ছে। 5টা নাগাদ বাড়িতে ফিরবে, মা 5:30 নাগাদ ফিরবে বলেছেন। বাবার তো বাড়িতেই থাকার কথা, কোথাও বেরিয়েছে মনে হয়। কোনো চিঠি রেখে গেছেন কিনা খুঁজতে বাবাকে পাই। এই তো চিঠি রেখে গেছেন, 5:30 নাগাদ ফিরবেন লিখেছেন, কিন্তু বাবার ব্যাপারে কিছু বলা যায় না। 6:30টার মধ্যে এলেও বুঝতে হবে অনেক হলো। আজ অবশ্য আসবেন, তোমাকে দেখতে খুব উৎসুক তিনি। তুমি বসো, ভেতরে দরজার দিকে যেতে আমি একটু চোখে মুখে জল দিয়ে আসি। অরুণ, জ্যোতি থেমে, কি গো অরুণ, তুমি এখানেই বসো না। জ্যোতি ফিরে এসে, কেন, আমি এক্ষুনি আসছি। অরূপ, বড় বড় বাড়িতে এলে আমি আমি কেমন যেন নিজের ওপর আস্থা পাই না। জ্যোতি, আস্থা পাও না, কিন্তু এ বাড়ি কি এমন বড়? অরুণ, আমার বাপের ঝোপড়ি দেখলে বুঝবে। 8x10 সেই ঝোপড়ির মধ্যে মা বাবার সঙ্গে আমরা 10 ভাই বোন থাকতাম। পরস্পরের শরীরের ওম লেগে থাকতো আমাদের গায়ে। গায়ে জামা না থাকলে বা পেটে ভাত না থাকলেও ভয় হতো না। আর এখন এই শহরের বাড়িগুলোকে আমার মনে হয় বড় বড় বোয়াল মাছের পেটের মতো। এখানে সবাই কত একা। জ্যোতি, আমাদের বাড়ি কিন্তু তেমন নয়। অরুণ, কাল রাতে নিখিলের সঙ্গে আমি হোস্টেলে ছিলাম, ডায়লগটিক্স বোঝাচ্ছিল আমাকে, এতে দেরি হয়ে গেল বলে ওখানেই শুতে বললো। ও চট করে ঘুমিয়ে পড়লো, আমি কিন্তু সারা রাত জেগে রইলাম। মনে হচ্ছিল ঘুমিয়ে পড়লে বোধহয় ঘরটা আমাকে খেয়ে ফেলবে। জ্যোতি, যা, এমন ভাবো কেন? গ্রাম থেকে পুনেতে এসেও তো কম দিন হলো না। তাছাড়া এখন রাতও নয়, রীতিমতো দিন। অরুণ, তাতে কিছু এসে যায় না। এই বড় বড় বাড়ি, যে কোনো সময় বোয়াল মাছের মতো মানুষ গিলতে প্রস্তুত। জ্যোতি, তোমার ব্যাপারে আমি কিছুই বুঝতে পারি না বাপু। কেউ চোরকে ভয় পায়, কেউ ডাকাতকে বা ভূতকে, কিন্তু বাড়ি ভয় কিসের? বাড়িতে তো বেশ নিরাপদ মনে হয়। অরুণ, আমি কিন্তু রাস্তাতে নিরাপদ থাকি, রাস্তার মতো বেশি ভিড় দেখি আমাদের ততটা নিশ্চিত বোধ হয়। সিমেন্ট কংক্রিটে ঘেরা 4 দেওয়ালের একটা ঘরে স্থায়ী আমার মন কুকড়ে যায়, মনে হয় তীরে পালাই। যদি বেশ, আমি চায়ের জল চাপিয়ে আসছি। অরুণ, চাপাতে হবে না। জ্যোতি, তাহলে কি করব? অরুণ, এখানে আমার সঙ্গে বসো। জ্যোতি, আচ্ছা, একটা কাজ করি, আমি চা করি আর তুমি না হয় রান্নাঘরে বসে আমার সঙ্গে গল্প করো, চলো। অরুণ, থাক, রান্নাঘরে বসে গল্প করা একেবারে মেয়েলি ব্যাপার, আমার এখানেই বসি। জ্যোতি একটু অবাক হই, বেশ। অরুণ, তোমার নিশ্চয়ই খুব অবাক লাগছে, নিশ্চয়ই মনে হচ্ছে এ কেমন মানুষ রে বাবা। জ্যোতি, না, ঠিক তা নয়। অরুণ, নিশ্চয়ই বেশ বিরক্তিকর লাগছে। জ্যোতি, এরকম ভাবে বলছো কেন? অরুণ, খুবই স্বাভাবিক, আমাদের মানুষ হয়ে ওঠার ধরনটাই আলাদা, মহা জাতের লোক আমি। জ্যোতি, ও কথা বলো না। অরুণ, এ গায়ের অশুভ খবর ও গায়ে পৌঁছে দেওয়ার জন্য আমার পূর্বপুরুষরা রাত বেরাতে জোহার মাই বাস হাঁকাতে হাঁকাতে খালি পায়ে হেঁটে যেত, পরনে লেংটি ছিঁড়ে যেত হাঁটতে হাঁটতে, কিন্তু হাঁটা আর মুখের ডাক থামে না। ব্রাহ্মণেরা তো তাদের দেখাও পাপ মনে করতো। জ্যোতি, অরুণ, আমাদের পেট ভিকে পাওয়া বাসি অন্নে অভ্যস্ত। মরা মরা পশুদের মাংস বেশ রসি উপভোগ করা আমাদের জীব। তোমাদের এই ইস্ত্রি করা টিনোপাল জীবনে আমরা খাবো না। ভালো ভালো ভাত আর বিশুদ্ধ পাওয়া ঘিয়ের সংস্কৃতি তোমাদের, আমাদের সংস্কৃতির সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? যদি অরুণ, আমাকে শাদি করে আমার বাপের ঝোপড়িতে দুদিন বাসি রুটি বাসি ডালের সঙ্গে যেতে পারবে তুমি? বমি না করে পারবে? বলো জ্যোতি, আমার মায়ের সঙ্গে পাড়ার ওপারে সেই নোংরা মাঠে রোজ পায়খানায় যেতে পারবে? মেয়েদের খাবার জায়গার জন্য মাগো বাবাগো বলে বাড়ি বাড়ি ভিক্ষা চেয়ে ঘুরে বেড়াতে পারবে তুমি? বলোই না। জ্যোতি 2 হাতের মধ্যে মুখ ঢেকে নেয়। বলো নাকি আমাকে বিয়ে করবে? আমাদের জীবন মানে রাষ্ট্রসেবা, দলের শ্রমদান ছাউনি ভেবেছ? ওটা নরক, সাক্ষাৎ নরক, জীবন নামের নরক। জ্যোতি ডুকরে কেঁদে ওঠে। সরি
মাথা আউট হয়ে গেল আমার। মাঝে মাঝে এমন হয়, তোমার কাছে অবশ্য সমস্তই নতুন ব্যাপার, কিন্তু জানো একেবার মনে হয় যেন সমস্ত পৃথিবীটাতে আগুন ধরিয়ে দিই, খুন করি, ধর্ষণ করি, উচ্চবর্ণ নামে রাক্ষসদের রক্তপাত করি। কিছুক্ষণ পর নিজে নিজেই শান্ত হয়ে যায়। ঘোর কেটে গেলে ভর হওয়া যেমন শান্ত হয়, ঠিক এই রকমই মরার মতো বেঁচে থাকা আমাদের। যা, তোমার শুধু শুধু কষ্ট দিলাম, মাফ চাইছি, কিন্তু আমি একজন কষ্টদায়ক লোক তো বটেই। জ্যোতি আর কাঁদছে না, কিন্তু মুখ ঢেকে আছে। আরে বাবা, বলছি তো, মাফ করে দাও। কেউ এলে ভাববে লোকটা না জানি কি করেছে, ধাক্কা মেরে বের করে দেবে। আমার তাতে কিছু এসে যায় না অবশ্য, কিন্তু তোমার বিয়ে আরও হবে না, চলবে? রাজি তো? যদি মুখ তোলে, চোখ মোছে। এই যে হেসে ফেলেছে একটা বামুনি, পুরো জালে ফেসেছে। হাততালি দিয়ে জোরে হাসে, যদিও হাসতে থাকে। ল্যাচের লক খুলে জয়প্রকাশ প্রবেশ করে। ওদেরকে দেখে সামান্য সংকোচ বোধ করে, দরজা বন্ধ করে দেয় জ্যোতি। দরজার শব্দ শুনে ওদিকে তাকায়। কে? প্রকাশ। জয়প্রকাশ সংকোচের ভেতরে চলে যেতে চায়। দাঁড়াও না, এই হচ্ছে অরুণ। অরুণকে? আমার দাদা জয়প্রকাশ। অরুণ ও জয়প্রকাশ প্রথাগতভাবে পরস্পরকে নমস্কার করে। জ্যোতির মুখ দেখে জয়প্রকাশ বুঝেছে যে জ্যোতি কাঁদছিল। জয়প্রকাশ ভেতরে যেতে যেতে, আমি একটু আসছি, চলে যায়। জ্যোতি চোখ মুছে হাসতে হাসতে, ও কি ভেবেছে কে জানে। অনুপ নিশ্চয় ভেবেছে যে আমি তোমায় মেরেছি। জ্যোতি সাক্ষ্যভাবে আসতে, আহা, আমাকে মারবে? অরূপ ভাবতেও তো পারে যে আমি তোমাকে মেরেছি। কিছু বুঝে উঠতে পারার আগেই অরুণ তার হাত ধরে মুচড়ে ছেড়ে দেয়। এক নিমেষে সব ঘটে যায়। জ্যোতির অসহ্য যন্ত্রণা, তার চাইতে মনের আঘাত পায় বেশি। এটাকে যে কেমনভাবে নেবে কিছুই বুঝতে পারে না। দ্বিধাগ্রস্ত মনে কষ্ট পাচ্ছে, কাঁদো কাঁদো মুখ, হাতে ফু দেয়। অরুণ সরি, ধুর, হঠাৎ হয়ে গেল। সত্যি সরি জ্যোতি, তুমি যে শাস্তিই দাও না কেন আমি নিতে রাজি আছি, কিন্তু কেউ যে কোনো ব্যাপারে হোক না কেন চ্যালেঞ্জ করলে আমার কিছুই ঠিক থাকে না। খুব ব্যথা পেয়েছো দেখি। বাইরের গেট খুলে সেবা ভেতরে ঢুকে উভয়কে দেখেন। ওরাও সেবাকে দেখে। জ্যোতি নিজেকে সামলায়। জ্যোতি, মা এসেছো? এই হচ্ছে অরুণ, ইনি আমার মা। অরুণ নমস্কার করে। সেবা অরুণকে দেখে খুব একটা খুশি হয়েছে বলে মনে হয় না। অরুণও সামান্য অস্বস্তি বোধ করে। জ্যোতি, মা, প্রকাশ এসে গেছে, ভেতরে আছে। সেবা এগিয়ে আসতে আসতে, বসুন না, দাঁড়িয়ে কেন আপনি? নাথ কখন বেরিয়েছে রে? যাবে না বলেছিল, কখন ফিরবে? জ্যোতি এখনও নিজেকে খুব একটা সামলাতে পারেনি। আমরা আসার আগেই বেরিয়ে গেছেন, চিঠি লিখে রেখে গেছেন 5:30 নাগাদ ফিরবে বলে। এই তো এখানে ছিল, চিঠির খোঁজে চট করে পায় না। সেবা ওর বিচলিত হাবভাব দেখে, থাক। চাটা করেছিলে? জ্যোতি না, সময় পাইনি, হঠাৎ সেবার চোখ পড়ে যায়। সেবা বারে, বাড়িতে প্রথমবার কেউ এলে তাকে চা দেবে না? যাও, চা বসিয়ে দাও, আমিও খাবো, সঙ্গে খাবারও কিছু নিয়ে এসো। নাথ কালকে যে বিস্কুট এনেছে সেগুলো ওই তাকের ওপরে কৌটোয় আছে। আর শোনো, প্রকাশকে এখানে পাঠিয়ে দাও। যদি বিড়বিড় করতে করতে ভেতরে যায়। অরুণ বসে বসে অস্বস্তি বোধ করে। সেবা অরুণকে, আপনি বিয়ে পড়ছেন তাই না? জ্যোতি বলেছিল। অরূপ চুপ। কি সাবজেক্ট নিয়েছেন? অরুণ বলে, ঠিকই, কিন্তু অস্বস্তি কাটাতে পারে না। পরে কি করার কথা ভাবছেন? সেবা বিয়ে পাশ করার পর কি করবেন? অরুণ মনে পড়াও উত্তরটা চেপে যায়। তেমন কিছু ঠিক করিনি এখনো, দেখি। সেবা ঠিক করতে হবে, শুধু বিয়ে পাশ করে কি হবে? অরুণ তা তো ঠিক। সেবা আজকাল বিয়ে পাশ করাদের তো কেউ পৌঁছেও না। অরুণ চুপ, বিচলিত। তবু সায়েন্স বা কমার্স থাকলে কিছু স্কোপ থাকে, তাও খুব একটা নেই। যা রেশারেশি। অরূপ বোর হয়ে যাচ্ছে। জিনিসপত্রের দাম তো বেড়েই চলেছে। পুনের শুধু জমি কিনতে গেলে 50-60 হাজার পড়ে যায়। কোথায় থাকেন আপনি? নিজের জমি জমা আছে? অরুণ ঘাড় নেড়ে না বলে, বিরক্ত হয়।
আজকাল সংসার চালানো মোটেই সহজ নয়। ছেলেপিলেদের কথা ছেড়ে দিলেও অন্তত পক্ষে একটা নিজস্ব ঘর দরকার। তাছাড়া ওষুধপত্র কত রকমের অসুবিধা তো লেগেই থাকে। আজকালকার দিনে বিয়ের কথা ভাবতে গেলে ভালো রকম টাকা হাতে চাই, তা না হলে অসুস্থ স্থায়ী কেরিয়ার তো থাকতেই হয়, নতুবা নিজের সঙ্গে সঙ্গে স্ত্রীকেও ভোগানো। অরুণ আর চুপ করে না থাকতে পেরে, আমার কাছে সেটা কোনো সমস্যা নয়। সেবা, নয় মানে? এটা প্রত্যেকেরই সমস্যা। অরুণ, আমার নয়। আমি আমি সুরিখানা চালাই। সেবার আহত হয়ে, কি? অরুণ, হ্যাঁ তাই। সুরিখানাতে ভালো রকম টাকা আছে, শুধু টেকনিকটা একটু জানতে হয়। সেবা অবাক, দুজনের জন্য বেশ ফার্স্ট ক্লাস ব্যবসা। একজন বাইরের টাকা পয়সা ব্যাপারে সামলাবে, আর একজন ভেতরের ব্যাপার দেখবে। এটা এটা মেয়েদের কাজ। তাকে সবাই আন্টি বলে ডাকেন। আন্টি? ওকে দেখতে যতটা ভালো, ব্যবসা অতটাই ভালো লাগে না। জ্যোতি, প্রকাশ ভেতরে থেকে চায় ট্রে নিয়ে আসে। সেবা নিজেকে সামলায়, পা চোকার চেষ্টা করে। প্রকাশ, এ হচ্ছে আমার ছেলে। প্রকাশ একদম ঠান্ডা স্বরে, হ্যাঁ আমাদের আগেই আলাপ হয়েছে। জ্যোতি প্রকাশকে, গুড়িখানার ব্যাপারে বলেছিলে ওকে? বলবার লাভজনক, আবার স্বামী স্ত্রী দুজনে মিলেও করা যায়। বাচ্চা কাচ্চা হলেও মা গ্লাস ধোয়ার কাজে লাগে, খদ্দেরদের সিগারেটও এনে দিতে পারে। টিপস হিসেবে প্রচুর আদায় হয়, অনেক দিক দিয়ে টাকা আসে। সেবার অবস্থা দেখে এখন অরুণের বেশ ভালো লাগে। প্রকাশ বিব্রত। জ্যোতি বেরিয়ে আসে, মোটামুটি পরিস্থিতি বুঝতে পারে। জ্যোতি কষ্ট কল্পিত হাসিতে, মা, অরুণ কিন্তু মাঝে মাঝে অকারণে লোকের পেছনে লাগে। অরুণ, সেবা ও জয়প্রকাশকে এর কথা কান দেবেন না, ওর সঙ্গে তো আমার ওই 2-4 দিনের আলাপ মাত্র। জ্যোতি সামলাবার চেষ্টা করে, তাতে কি হয়েছে? আমি সবই জানি। অরুণ সজবে, মাথা মুন্ডু কিছুই জানো না তুমি, চুপ করো। সবাই স্তম্ভিত, জ্যোতি বিভ্রান্ত। ইতিমধ্যে খুব জোরে বেল বেজে ওঠে। জ্যোতি স্বস্তির নিঃশ্বাস ফেলে, নিশ্চয়ই ভাই। দরজা খুলে দেয়। জ্যোতি আনন্দে, দেখো ভাই এসেছে। নাথ ভিতরে এসে দেখে, সরি দেরি হয়ে গেল আমার, পার্টি অফিস থেকে বেরোচ্ছি, এরকম এর মধ্যে একজনের সঙ্গে দেখা, আবার কাজও বেশি জরুরি, না বলতে পারলাম না। তবু যা ভেবেছিলাম তার চেয়ে আগে এসে পৌঁছেছি। সবাই গম্ভীর। জ্যোতি, ভাই, এ হচ্ছে অরুণ। অরুণকে, ইনি আমার বাবা। অরুণ নমস্কার করতে অনিচ্ছুক। নাথ নিজে এগিয়ে গিয়ে তার হাত ধরে, ভেরি গ্ল্যাড টু মিট ইউ ইয়াং ম্যান। তোমার ব্যাপারে শুনেছি। জ্যোতির দিকে চোখ মোটকে, কি শুনেছি তা কিন্তু আমি কিছুতেই বলবো না। অরুণকে আপাদমস্তক দেখে, বাহ, পুরুষ মানুষ এমনই হওয়া দরকার, একেবারে শক্ত, ভেঙে পড়লেও ঘাড়ে হেট হবে না। বহুত আচ্ছা। জয়প্রকাশ, জয়বাবু শিখুন, এর কাছ থেকে শিখুন। আমাদের জয়প্রকাশ কাজে বাঘ, কিন্তু বাকি সব ব্যাপারে একেবারে অহিংসক বা ম্যাজলি। জোগাড় করছে একটা, আবার ক্রিয়েটিভ কবিতা লেখে। অরুণ আড়ষ্টভাবে দাঁড়িয়ে, বাকি সবাই গম্ভীর। জ্যোতি ইতস্তভাবে বলে, ভাই তোমার চা দেবো? নাথ, এটা কি কোনো প্রশ্ন হলো? চা ছাড়া কি জীবনের অন্য কোনো মানে হয়? আর কেউ আবার দাও আমার সঙ্গে। যদি ভেতরে যাই। নাথ অরুণের হাত ধরে নিয়ে গিয়ে বসান, নিজে তার পাশে বসেন, ওর হাত ধরে কথা বলেন। আই অ্যাম রিয়েলি রিয়েলি হ্যাপি অরুণ ভাইয়া, চা খেয়ে সেলিব্রেট করি। অবশ্য আজকাল আমাদের সমাজবাদীদেরও মত চলে, কিন্তু সে ব্যাপারে আমি একটু পুনরোধাচের। ভরা যৌবনে গান্ধীজির চিন্তায় পোকামাকড়ে দিয়েছে কিনা, তাই একটা জিনিস জীবন থেকে একেবারে বাদ পড়ে গেল। মদ গেল, স্বাধীনতা গেল, আরও বলতে গেলে একটু নিচু হয়ে ব্রহ্মচর্য জীবনের আদর্শ হতে যাচ্ছিল, কিন্তু একটা মতো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর কি, চোখ টিপে, যেমন এখন তোমারও হয়েছে। সেবা গম্ভীর মুখে, নাথ তুমি জামা কাপড় ছাড়বে না? নাথ, পরে হবে সেবা, আজ পর্যন্ত আমরা কেবল জাতপাত ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছি মাত্র। কয়েকটি ইন্টারকাস্ট বিয়েতে আমি উপস্থিত থেকে বক্তৃতাও দিয়েছি, কিন্তু আজ মনে হয় আমরা সত্যি সত্যি জাত ভেঙেছি। আমার বাড়ি আজ সত্যি সত্যি ইন্টারকাস্ট বাড়ি হয়েছে, তাই আমার আজ খুব খুশি। জামা কাপড় ছাড়বার কোনো প্রয়োজন নেই, আজ আমি নতুন হয়ে উঠেছি। অরুণকে, মাই ফ্রেন্ড, ডু ইউ স্মোক? আমি নিজে খাই না, কিন্তু খেতেও পারি।
এই তো পরশুদিন অনু বিদেশ থেকে ফিরল, কোন ওয়ার্ল্ড কংগ্রেসের জন্য গিয়েছিল, সে কয়েকটা প্যাসকেট এনে দিয়েছে, বলল যাকে দিতে চাও দিয়ে দিও। সেবাকে কোথায় রেখেছো ওগুলো, আনো নিয়ে এসো। সেবা অনিচ্ছা সত্ত্বেও ভেতরে যায়। নাথ জয়প্রকাশকে বলেন, তুমি দাঁড়িয়ে কেন, বসো, তোমারও তো গল্প করবে, সমবয়সী তোমরা, আমি শুধুই মাঝখানে। সেবা সিগারেটের প্যাকেট এনে রাখে, মাত্র একটা, বাকি সব রেখেই বা কি করবে, নাকি পেয়েছো সেই? নাথ, আমিও জানি না, তার মানে নিশ্চয় জ্যোতি বা সেবা খেয়ে ফেলেছে। সেবা, ছি। নাথ, তাতে খারাপ কি, এই পশু কোথায় যেন পড়লাম যে নর্তকী সোলান মানসিং নাকি সিগার খায়। ভেবে দেখো অরুণ, যে একজন কোমল কমনীয় কোটি সুন্দরী ভারতীয় নর্তকী চার্চিলের মতো ডাটে মুখে চুরুট ধরিয়ে সেটাকে ঠোঁটে কামড়ে নিয়ে বলেছে, আই লাইক সিগারেটস। সো হোয়াট? আরে বাবা, আমাদের যুগে আমরা এসব স্বপ্নেও ভাবতে পারতাম না। আমি ছেলে, তাও যদি আমার মুখে সিগারেট দেখা যেত তাহলে আমার বাবা বলতেন কি, ইউ লাইক সিগার, গেট আউট, আগে বাড়ি থেকে বেরো। আর আজকে এই সোনার মানসিং খেলাধুলো সাক্ষাৎকারে বলেছে আই লাইক সিগার্স, খুব নিচু স্বরে বলে, অ্যান্ড এ গুড, ইউ নো হোয়াট। চোখ টিপে জোরে হাসেন। সময়টা কিন্তু সত্যি খুবই পাল্টে গেছে অরুণকে। তোমায় বলছি, আজকাল যখন একা থাকি তখন মনে হয় যেন সবই স্বপ্ন, সমস্ত ওলট পালট দেখতে পাই। তোমরা দলিতরাও যে এমনভাবে অস্তিন গুটিয়ে দাঁড়াবে, কে জানতো জ্যোতিকে ডেকে, যদি কিছু খাবার টাবার আনবে তো, খিদে পেয়েছে যে অরুণকে। আমাদের কংগ্রেসওয়ালা বন্ধুদের মতো আমারও পেটের খিদে বিরাট, কিন্তু আমার শুধুই ভাত খাই। অরুণের হাতে হাত মেলাতে চান অরুণ, অনিচ্ছায় তা করে। জ্যোতি ট্রেতে করে চা ও খাবার আনে, তা দেখে গুড গুড গুড, দ্যাটস লাইক আ গুড গার্ল। অরুণকে, নাও চা আর খাবার বেশিক্ষণ সামনে রাখা উচিত নয়, নাও, সংকোচ করো না। নিজে কাপ তুলে অরুণের হাতে দেন, নিজেই নেন। সবাইকে বলেন তাড়াতাড়ি নাও, নইলে শেষ হয়ে যাবে খেতে খেতে। আজ আমি সত্যি খুব খুশি। অরুণের উড়োতে চাপড় দিয়ে, থ্যাংক ইউ অরুণ, থ্যাংক ইউ ফর গিভিং আস দ্য প্লেশিওর। জ্যোতিকে, সত্যি কথা বলতে ধন্যবাদ, তোমারও প্রাপ্য, কিন্তু তুমি তো ঘরেরই মেয়ে। সবার গাম্ভীর্য হঠাৎ লক্ষ্য করে, আমি একাই বকে যাচ্ছি, এখন আমার ষড়যন্ত্রটাকে একটু বিশ্রাম দিই। চুপ করেন, কেউই কথা বলে না। টেনশন। অরুণ, একটু কাজ আছে জ্যোতিকে, আমি চলি। জ্যোতি মন স্থির করে দরজার দিকে এগো। জ্যোতি তার পেছনে যায়। অরুণ দরজা খোলে। আচ্ছা। বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ বিস্ফোরণ স্তব্ধতা। নাথ বিরক্ত হয়ে, এমন সময় তোমরা সবাই এত গম্ভীর হয়ে যাও কেন, সেটাই আমি বুঝতে পারি না। ও কি ভাববে? সেবা, কিছু ভাবেনি। নাথ, দিস ইজ নট কারেক্ট। ছেলেটা প্রথমবার বাড়িতে এসেছে, জ্যোতি ওকে এনেছে। জয়প্রকাশ, তাই তো আমরা তাকে সহ্য করেছি। নাথ রাগে, সে কি সহ্য করার প্রশ্ন আসছে কোত্থেকে? সেবা, তুমি কিছু জানো না? নাথ, কি জানি না, ভালো সাহসী ছেলে। জয়প্রকাশ, তুমি জানো না ভাই? নাথ বিরক্ত হয়ে, জানি না, তোমরা এমন কি জানো যা আমি জানি না, বলোই না। সেবা, আমাদের বাড়িতে ওই ছেলেটা খাপ খাবে না। নাথ তীব্রভাবে, কেন, দলিত বলে? সেবা তীব্রভাবে, তুমি ভাবো যে একমাত্র তোমারই দৃষ্টিভঙ্গি খুব উদার, কিন্তু আমারও জাতপাত ছাড়া ভাবতে পারি না। তাহলে ও কেন আমাদের বাড়িতে খাপ খাবে না? সেবা, ওর সংস্কৃতি নেই। নাথ আবেগে সুরে, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? সংস্কৃতি কি তোমাদের পূর্বপুরুষের কাস্ট ভালো ছেলে ওয়েল হ্যাবিটস সংস্কৃতি ছাড়া এসব হয়? জয়প্রকাশ, ভাই তুমি সব কিছু জানো না। নাথ, আমার সেই এক কথা, কি জানি না আমি? সেবা, দেখো, তোমার সামনে ও ভালোই ছিল, ও কিন্তু তুমি আসার আগে আমরা যা দেখেছি তা একেবারেই ঠিক ছিল না। নাথ, কি দেখেছো? এটা এটা মিশেই তোমার সংস্কারের দোষ। জয়প্রকাশ, ভাই, মায়ের ওপরে অযথা দোষ চাপিও না। আমিও যা দেখেছি শুনেছি সঠিক নয়, একটু বলতে পারি। তুমি হয়তো বলবে এটা আমারও অভ্যাসের দাস, বলো, কিন্তু আমাকে ওকে কিছু বলতে দাও। সরি জ্যোতি। নাথকে, কিন্তু তোমরা কেউ না থাকলে হয় আমি বাইরে চলে যেতাম, নতুবা ওকে বাইরে যেতে বলতাম। নাথ ব্যাপারটা জানার জন্য অস্থির হয়ে, সব কিছু বলো আমায়, এমন খাপছাড়াভাবে বলো না। জয়প্রকাশ,
মাকে ও শুরিখানার কথা শোনাচ্ছিল না, তাতে হয়েছে কি? তোমার মা কি মোরারোজি, তাই নাকি সে শুরিখানার কথা শুনতে পারবে না? সেবা, ও আমায় কি বলেছে তুমি শুনতে চাও? নিজের স্ত্রীকে নিয়ে শুরিখানায় চালাবার কথা বলছিল যে ছেলেপিলেরা গ্লাস ধোয়ার কাজে লাগবে আর খদ্দেরদের এর পাল্টা এনে দেবে না। থতভম্ব হয়েও নিজেকে সামলে নিয়ে, তাহলে খুলি ঠাট্টা করেছিল আর কি। জয়প্রকাশ, তুমি নিজে শুনলেই ভালো হতো। ঔদ্ধত্যের কোনো সীমা ছিল না তার নাথ। তোমরা হয়তো তেমন ভেবেছ, মিথ্যে পাশ্চাত্য বিনয়ের অভ্যাস হয়ে গেছে যে আমাদের সোজা সরল কথা সত্যি করতে পারি না। জয়প্রকাশ, আচ্ছা আমার এবং মায়ের কথাটা ছেড়ে দাও। জ্যোতিকে কি বলেছে শুনবে? জ্যোতি যখন ওর হয়ে কথা বলতে যাচ্ছিল তখন বলল, একটু থেমে, মাথা মুন্ডু কিছু জানো না তুমি, চুপ করো। এই বাড়ির মেয়ের সঙ্গে এমন ভাষা ব্যবহার, তাও মায়ের সামনে। না, একটু ইতস্তত বোধ করে। আরে বাবা, ওর ভাষা বিচার করতে যেও না। সেবা, জ্যোতি, আমি যখন এবার তখন তোমাদের কি হচ্ছিল? জ্যোতি চমকে, কি? জয়প্রকাশ, আমি এসে ওর চোখে জল দেখলাম আর ও হাততালি দিয়ে বলছিল একটা বামুনি ফেসেছে, নিশ্চয় জ্যোতি কাঁদছিল। জ্যোতি বল, জ্যোতি কাঁদছিলি তো? জ্যোতি বড় ঘা নেড়ে হ্যাঁ বলে। জ্যোতি, কিন্তু তোমরা যতটা ভাবছো তেমন কিছু নয়। সেবা, আমি যখন এলাম তখন ডান হাতে ফু দিচ্ছিলি কেন? জ্যোতি একটু সময় নিয়ে, ও আমার হাত মুছড়ে দিয়েছিল। সেবা বিস্ময়ীর মতো ওর দিকে তাকিয়ে থেকে বলল, সেবা, তাহলে কি এমনি এমনি মজা করে হাত মুছড়ে দিল সে? জ্যোতি, না, কিন্তু সঙ্গে সঙ্গে ও মনে দুঃখ পেয়েছে, সরি বলেছে। জয়প্রকাশ তাচ্ছিল্য করে, সরি বলেছে? কে বলবে এর সংস্কৃতি নেই? সংস্কৃতিকে সুবিধা মতো নিজের করে নিতে পারে এরা। নাথ গম্ভীর, দেখো, এত সহজে তাকে বোঝা যাবে না। ও তো যে কোনো একটা মধ্যবিত্ত লোক নয়। সেবা, আহা, যেন আমরা কোনোদিন মধ্যবিত্ত ছাড়া কোনো লোক দেখিই নি। নাথ, ও যে শুধু মধ্যবিত্ত নয় তা না, ও দলিত। ওরা অত্যন্ত দারিদ্র অবহেলায় মানুষ হয়। ওদের মন্তব্য আলাদা, ওদেরকে ভালোভাবে বুঝতে হবে। কাজটা মোটেও সহজ নয়। সেবা, এ বিষয়ে যদি তুমি কোনো আলোচনা চক্র চালাও তবে সেটা আমি অ্যাটেন্ড করতে পারি, কিন্তু আমার জ্যোতির বর হিসেবে আমি তাকে গ্রহণ করতে পারি না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নাথ, দেখো সেবা, সমাজে পরিবর্তন ঘটুক একথা তো শুধু মুখে বললে তা ঘটে যায় না, তার জন্য নিজেকে এগিয়ে আসতে হয়। আমাদের পুরনো সমাজ প্রবর্তকরা শুধু বলে বা লিখে বিধবা বিবাহ ঘোষণা করেননি, তাদের মধ্যে অনেকে নিজের বিধবা বিবাহ করেছেন। ওরা যখন তা করেছেন তখন তো সেটা একরকম পরীক্ষা নিরীক্ষা ব্যাপারেই ছিল, বেশ কঠিন, কিন্তু তবুও ওরা করেছেন। সেবা, তার মানে আমার মেয়ের জীবনে সামাজিক পরীক্ষা নিরীক্ষার জন্য সঁপে দেবো বলতে চাও? তুমি যদি তা পারো তাহলে আমার কিছুই বলার নেই, কিন্তু আমি তা পারবো না। আমি তার মা, আর আমাকে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি হলফ করে বলতে পারি ওই ছেলেটার সঙ্গে জ্যোতির জীবন সুখে কাটবে না, এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহই নেই। নাথ, ও এখানে ছিলই বা কতক্ষণ? তোমাদের আলাপই বা কতক্ষণের? এরই মধ্যে তুমি ওর ব্যাপারে ফাইনাল জাজমেন্ট করে দিয়ে খালাস। এটা বড় তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। সেবা হোক, জ্যোতি, এ বিয়েতে আমার মত নেই। শুদ্ধতা, টেনশন। নাথ জয়প্রকাশকে, আর তুমি, তোমার কি মত প্রকাশ? নাথ, জ্যোতি, এ ব্যাপারে এখন তোমার কিছু বলা উচিত। যতই হোক আমরা দূরের লোক, ওকে মাত্র ঘন্টাখানেক দেখেছি। তোমার কি মনে হয় ছেলেটা কেমন? আচ্ছা, তোমার ওর সঙ্গে বিয়ে হবে এ ব্যাপারে এখন কিছুক্ষণ দূরে থাকো। তুমি ভেবেচিন্তে আমার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করো, তাতে আমাদেরও ভাবতে সুবিধা হবে। যদি আড়ষ্ট মনে মনে ভেবে, আমি তো আগেই বলেছি যে ওর ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। আমি ওকে যতটা বুঝেছি, সে ওর কবিতা পড়ে আর ও নিজের বিয়ের কথা তুললো আর আমি হ্যাঁ বলে দিলাম। তারপর থেকে আমি ওকে একটু একটু চিনতে পারছি না বলা ভালো যে ওর ব্যাপারে কিছু জানতে পারছি, কিন্তু ও মাঝে মাঝে এমন ব্যবহার করে যে মনে হয় ও এখনো বেশ অজানা আমার আছে। এক এক সময় ওকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি, কিন্তু পর মুহূর্তে অনেক দূরের লোক বলে মনে হয়। তখন মনে হয় যা করছি তা ঠিক। আমার তেমন ভয় করে, কিন্তু বাবা, আমার মন বলে যে ওর মনটা খারাপ নয়, ও নিষ্ঠুর কুড়ো নয়, ওর মন অসম্ভব জট পাকানো, আর সেই জটটা আমাকে বুঝতে হবে।
জ্বর দেখে দেখানো পালানো ঠিক নয়। একবার বুঝতে পারলে হয়তো জ্বরটা আমি ছাড়াতে পারবো, আর যদি না পারি অন্তত তার দেখে ভয় পাবো না। নাথ, ওকে বিয়েতে সম্মতি দিয়ে ভুল করছো বলে তোমার মনে হয়? যদি যদি একটু থেমে, কখনো কখনো হয়, কিন্তু ভুল। ঠিক এসব ভেবে এখন কি হবে বাবা? একবার যখন আমি সম্মতি দিয়েছি আর আমি পাল্টাতে পারবো না সেবা। কেননা যে কোনো দুর্বল মুহূর্তে দেওয়া কথার আবার নতুন করে বিচার করা যেতেই পারে। তুমি যদি সেটাতে অস্বস্তি বোধ করো, আমরা তোমার হয়ে তাকে জানাতে পারি। জ্যোতি, আমি আমি তা চাই না। আমি ওকে বিয়ে করব। জয়প্রকাশ মায়ের মত না পেলেও। নাথ, দাঁড়াও প্রকাশ, ওর মনে চাপ দিও না, ওর সিদ্ধান্ত ওকে ভেবে চিনতে নিতে দাও। জয়প্রকাশ, ও তো নিজেই বলল যে ব্যাপারে কিছুই ভাবেনি। নাথ, ও কথা বলেছে তার মানেই হলো এখনো ও বেশ সতর্ক। এখনো ও ভাবছে, দরকার হলে নিজের সিদ্ধান্ত পাল্টাতেও পারে। জ্যোতি, আমি পাল্টাতে চাই না বাবা। সেবা, জ্যোতি হঠাৎ আবেগের বশে নিজের জীবন দুঃখ ডেকে এনো না, আমি বলছি। জ্যোতি, আমার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না। নাথ, তুমি জেদ করে কথা বলছো না তো? জ্যোতি, না। সেবা, এর পরিণাম কি হতে পারে তুমি জানো? জ্যোতি, হ্যাঁ। নাথ, বেশ, ও নিজে সিদ্ধান্ত নিয়েছে, এরপরে আর আমরা ও বিষয়ে আলোচনা করব না। নিজেদের মতভেদ তুলে জ্যোতির পেছনে দাঁড়াতে হবে। আমরা আন্তরিকভাবে ওকে সাহায্য করব। কি প্রকাশ? জয়প্রকাশ অনিচ্ছা সত্ত্ব বলে, হ্যাঁ, আমি চেষ্টা করব। নাথ, চেষ্টা নয়, সাহায্য করতে হবে। আমাদের বাড়িতে আমরা সত্যিকারের গণতান্ত্রিক ব্যবহার করি, সেটাই চালিয়ে যেতে হবে। মতে অমিল থাকলে তা স্পষ্টভাবে বলবে, কিন্তু যার সিদ্ধান্ত তাকেই নেওয়ার স্বাধীনতা দেবে। সবাই তাকে সাপোর্ট করবে। সেবা, সে মানুষ যদি ভুল পথে যেতে চায় তবুও? নাথ, হ্যাঁ, তবুও। আমরা সব কিছু বুঝিয়ে দেওয়ার পরেও যদি ও নিজের মতে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সবাইকে সেটা মানতে হবে। সেবা, আমি তা পারবো না। তোমার গণতন্ত্র তুমি সামলাও। আমার মনে হয় যদি বিচার না করে ভুল পথে যাচ্ছে, ওর মা হয়ে আমি তা মানতে রাজি নই। মানে বাড়ি মানে তোমার দলীয় অফিস নাকি, যেখানেও আপনকার সমস্ত নিয়ম চাপিয়ে যাবে? নাথ, তাহলে তুমি করবেটা কি? সেবা, প্রতিবাদ এ বিয়েতে। তোমার ভাষায় বলতে গেলে দলের শৃঙ্খলা ভেঙে বিদ্রোহ করব। নাথ, তুমিও কি জ্যোতির সিদ্ধান্ত ঠিক মনে করছো? বাপ হিসেবে নিজের সৎ সৎ বিবেকটাকে একটু সজাগ রেখে কথা বলো, শুধু শুধু গোলমাল পাকিও না। জয়প্রকাশ, মা ঠিকই বলছেন বাবা। আচ্ছা, তোমার নিজের মত কি? নাথ, আমি জ্যোতির পক্ষে। ও ছেলেটা যে পরিবেশ থেকে এসেছে সে পরিবেশে ওর স্বভাবে অনেকগুলি গিট পাকিয়ে দিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। I may go not be a gentleman, but he is also not a scoundrel. মানুষ হিসেবে ও যথেষ্ট পটেনশিয়াল, বুদ্ধিমান, সাহসী এবং প্রতিভাবান ছেলে। সব রকম পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে ও যে এত দূর এসে পৌঁছেছে এটাও সহজ ব্যাপার নয়। এর জন্য প্রচুর চেষ্টা ও সাধনার প্রয়োজন। তোমরা কল্পনাই করতে পারবে না এই সমাজে ছেলেদের এগিয়ে আসার জন্য কত কি করতে হয়। আমার মনে হয় ছেলেটি খাঁটি সোনা, তাকে শুদ্ধ করে পরিণত করে তুলতে হবে। এটাই হচ্ছে সময়ের ডাক। এই কাজ জ্যোতির মতো মেয়েরা করবে না তো কে করবে? কাজটা কঠিন দেখে ছেড়ে দিলে চলবে কি? তার ওপর ও কথা দিয়েছে, সেটাও একটু ভেবে দেখো। আমাদের সমাজের নিচু স্তরের এইসব মানুষের সঙ্গে আমরা অনেক বিশ্বাসঘাতকতা করে এসেছি, এখনো করছি। সেদিক থেকে আমরা অপরাধী। এখন যদিও যদি কথা ঘুরিয়ে নিজের দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলতে চায় তাহলে মস্ত বড় বিশ্বাসঘাতকতা হবে। চ্যালেঞ্জ ছেড়ে ময়দান থেকে পালানো কি ভালো? আর আমার মেয়ে যদি তা করে তাহলে আমার কাছে সেটা অত্যন্ত লজ্জার ব্যাপার হবে। জ্যোতির দিকে এগিয়ে যান, শান্তভাবে বলেন, আই অ্যাম উইথ ইউ জ্যোতি। তুমি যা করতে যাচ্ছ তা ঠিক কি বেঠিক জানি না, কিন্তু সেটা সভ্যতার এবং মনুষ্যত্বের কাজ বলে আমার মনে হয়। তাই আমি তোমার সঙ্গী। গো গো এড মাই চাইল্ড। কি হয় দেখি। পর্দা পড়ে। দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য। প্রথম অঙ্কের সেই বসার ঘর মাঝখানে কয়েক দিন কেটে গেছে। বেল বাজে। সেবার ভেতর থেকে এসে খোলেন। জ্যোতি অফিস থেকে ফিরেছে। ওকে এখন সামান্য রোগা, বয়স্ক, ক্লান্ত দেখাচ্ছে। গলায় একটা সাধারণ মঙ্গলসূত্র। ভেতরে আসে।
সেবার দিকে তাকায়, ভেতরের দিকে চলতে থাকে। সেবা, রাত্রে কোথায় ছিলে জিজ্ঞাসা করতে পারি? জ্যোতি, দীননাথের ঘরে ছিলাম, ওখানে আমাদের এত দেরি হলো যে শুয়ে পড়লাম। সেবা রাগ চেপে, ফোন করে অন্তত ফিরবে না এটুকু জানাতে পারোনি? জ্যোতি, ওখানে ফোন ছিল না। সেবা, আশেপাশে কোনো হোটেল তো ছিল, আমাদের ওদিকে সারা রাত জেগে। জ্যোতি ক্লান্ত স্বরে, আমি বলেছি তো তোমাদের। সেবা মনের ভারসাম্য হারিয়ে, বলেছ অপেক্ষা করো না, এলে আসবে, না হলে না আসবে, এটা একটা বাড়ি জ্যোতি, হোটেল নয়। যদি কিছু না বলে ভেতরে চলে যায়, এটা চলবে না। বাড়ির একজন হিসেবে তোমার কি কোনোই দায়িত্ব নেই? বিয়ে হওয়ার পর থেকে দেখছি এইসব কি আরম্ভ করেছো তুমি। রাত্রে না হয় ফোন কোথাও পাওনি, সারাটা দিনেও তো করতে পারতে। জ্যোতি, অফিসের কাজে সময় পাইনি, সত্যি সময় পাইনি। সেবা, বাড়িতে যদি বাড়ির লোকের মতো না থাকতে পারো তাহলে অন্য কোথাও নিজের ব্যবস্থা করো। যদি সেবার দিকে দেখে, ভেতরে যাবার জন্য পা বাড়ায়। আমাকে কষ্ট দেবে দাও, কিন্তু তোমার কোনো খবর না পেলে না সারা রাত ঘুমোয় না, রাত 2টো অবধি ভাবতে থাকে। ও তো তোমার বিয়েতে মত দিয়েছিল, নিজের বিয়েতেও এত সাফারিনি যেমন লাফাচ্ছিল তোমার বিয়েতে। জ্যোতি, সেবা, এইসব কথার কি কোনো মানে হয়? করবো না বলে আবার সেই কাজ করবে। জ্যোতি, দেখো মা, সমস্ত ব্যাপারটা আমার হাতের মুঠোয় থাকলে এমন হতো না। সেবা, এইসব কথা বলে কি তুমি সমস্ত ব্যাপারটা পা থেকে ঝেড়ে ফেলতে পারবে মনে করেছো? তোমার ইচ্ছে মতো তুমি বিয়েটা ঠিক করেছো এবং সংসারটা করেছো। জ্যোতি, আবার সেই এক বিষয় কেন মা, প্লিজ। সেবা, তোমার বিয়ের পর থেকে এ বাড়ির বাঁধন কেমন এলোমেলো হয়ে গেছে। তুমি কি সেই আগের মেয়ে রয়েছ, যেন পরের মতো কেবল একটা আশ্রয়ের সুবিধা পাওয়ার জন্য এখানে? কে তুমি? কোনো কাজে সাহায্য করো না, কোনো ব্যাপারে তোমার উপর নির্ভর করা যায় না, নিজের তালেই থাকো। বেরিয়ে গেলে কবে যে ফিরবে কিছুই ঠিক নেই, ফিরলেও এমন অতিথির মতো। জ্যোতি, আমি বলেছি তো, সরি। সেবা, এইসব আমি একেবারে পছন্দ করব না বলে রাখছি। জ্যোতি, তাহলে কি করতে বলছো? বাড়ি ছেড়ে চলে যাব? সেবা, আবার আমার মুখের ওপর কথা, এটা তোমার দোষ নয় জ্যোতি, কার সেটা আমি ভালোভাবে জানি। জ্যোতি, আসলে এটা কোনো দোষই নয়, থাকলে সেটা আমারই। সেবা হঠাৎ বিহ্বল হয়ে, কেমন ছিলি তুই জ্যোতি? আর কি হয়ে গেছিস? আমার কথা না হয় ছেড়ে দে, কিন্তু এ যে বড্ড কষ্ট পায়। আবেগ চাপবার চেষ্টা করে। জ্যোতি কি বলবে ভেবে পায় না, চুপ করে থাকে। ভেতরে থেকে জয়প্রকাশ প্রবেশ করে। আজকাল কোনো কিছুই মন দিতে পারে না ও, সব সময় ভাবে। জ্যোতি শান্তভাবে, এবার আমি যাব ভিতরে? সেবা, যেখানে ইচ্ছা যাও, তোমাকে কে আটকাবে? জ্যোতি চলে যায়। সেবা চিন্তিত হয়ে দাঁড়িয়ে থাকে। জয়প্রকাশ, মা, আর কতদিন তুমি ভাই এভাবে নিজেদের কষ্ট দেবে? সেবা, দিই না, কষ্ট হয়। জয়প্রকাশ, এবার বুঝে গেছো তো যে এইসব এমনি চলবে? ব্যাস। সেবা, বলা খুবই সহজ। এই বিয়েতে মত দিলেন, শুধু তাই নয়, নিজেই এগিয়ে গেলেন বিয়ের সমস্ত ব্যাপারে। সেবা, তোমার একটা মেয়ে হলে, সে বড় হলে তুমিও বুঝবে। জয়প্রকাশ, কিন্তু জ্যোতি তো দেখছি কোনো অভিযোগই নেই, তোমরা কেন শুধু শুধু নিজেকে কষ্ট দাও? সেবা, বললাম তো, এখন তুমি তা বুঝবে না। একটু থেমে, কেমন ছিল বাড়ির পরিবেশ? জয়প্রকাশ, সেটা কি চিরকাল তেমনই থাকবে নাকি? সব কিছুই পাল্টায়। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে যারা মানিয়ে নিতে পারে তারাই টেকে, এটা তো জীবনশাস্ত্রের নিয়ম। সেবা, আমাদের যারা শিখিয়েছেন, আমাদের গুরুরা পরিস্থিতির সঙ্গে পাল্টাতে শেখাননি আমাদের। উনি বলতেন পরিস্থিতি পাল্টানো যেতে পারে, আমরাও সেই গর্বে বেঁচে থাকলাম যে পরিস্থিতিকে পাল্টানো যায়। জয়প্রকাশ, সেটাই তোমাদের দুঃখের মূল কথা। পরিস্থিতি নিজের নিয়মে চলে, নিজের নিয়মে পাল্টায়, সে কারোর অপেক্ষায় থাকে না। সেবা, ঠিকই, এখন বুঝতে পারছি, কিন্তু মানতে পারলে তো। জয়প্রকাশ, জ্যোতি নিজের খুশি মতো স্বেচ্ছায় একটা সিদ্ধান্ত নিয়েছে, এখন যা হবে সেটা তার পাওনা, ও নিজে বুঝবে। কাল যদি আমি নিজে কোনো সিদ্ধান্ত নিই, তার পরিণাম যা হবে তা আমারই প্রাপ্য। তার সঙ্গে তোমাদের সম্পর্কই বাকি, নিজেদের কেন এত কষ্ট দাও? আমার মতে তোমরা আমাদের খাইয়ে পরিয়ে মানুষ করে তুলেছ, এটা যথেষ্ট। এখন আমাদের ব্যাপারে আমাদের ওপর ছেড়ে দাও।
সেবা, তবু কষ্ট হয়। বেল বাজে। জয়প্রকাশকে দরজা খোলে। নাথের প্রবেশ। ক্লান্ত জয়প্রকাশ ওর হাত থেকে ছোট্ট সুটকেস নেয়। নাথ হাতের ফাইলগুলো টেবিলে রেখে ওয়েল ওয়েল ওয়েল, কি কথা হচ্ছিল? হাউ ইজ এভরিবডি? জয়প্রকাশ, ফাইন। নাথ, আজ সারাদিন যা দখল গেল, ভেরি হেডেক ডে। হাউজে তারপর এত আপত্তিকর পয়েন্টস উঠেছিল। একজন ওয়েলকার্ট বললেন আমাকে, 8 ঘন্টা চেঁচামেচি আর ডেস্ক বাজানো প্রোগ্রাম চললো, তার ওপর আবার কয়েকজন নিজেদের কাজ ও 4টের সময় ট্যাক্সি ধরে বেরিয়ে পড়লাম। সেবা, আর তার ওপর কাল রাত্রে তুমি একেবারেই ঘুমাওনি। ভোরবেলা উঠে ডেকান ধরতে গেছো। বোম্বেতে থাকায় উচিত ছিল তোমার, একটু বিশ্রাম হতো। নাথ, দ্যাটস অল রাইট। আগামী কাল তো ছুটি আছে। এমনিতে দুপুরবেলায় কারণ লম্বা চওড়া বক্তৃতার সময় সেশানের মাঝখানেও একটু ঝিমোনো যায়। আজ তাও হয়নি। প্রকাশবাবু 1 কাপ গরম গরম চা হবে। সেবাকে, জ্যোতি ফিরেছে? সেবা, এই একটু আগেই ফিরল। নাথ, একটু রিল্যাক্স হন। জয়প্রকাশ ভেতরে যায়। নাথ, কেমন আছো? কেমন আছে সে? ভালো তো? বিশেষ কিছু হয়নি তো? সেবা, আমি জিজ্ঞেস করায় বললে যে রাত্রিরে এক বন্ধুর বাড়িতে দেরি হলো দেখে ওখানে শুয়ে পড়েছিল। এই সেই উত্তর। আমরা ভেবেছি শুনে বলবে, ভেবো না। আচ্ছা, রাতে হয় ছেড়ে দিলাম। সকালেও তো বাড়িতে ফিরতে পারতো, তাও না পারলে সমস্ত দিনের মধ্যে অন্তত একটা ফোন। অফিসে তো ফোন ছিল। নাথ, সময় পাইনি হয়তো কাজের মধ্যে। সেবা, আমরা যে ভেবে ভেবে মরে যাচ্ছি তার কিছুই না। কি রকম মানসিক অবস্থায় আজ বোম্বেতে গেছো তুমি, আর ও একটা ফোন করবারও সময় পায় না। নাথ, দেখো জ্যোতি এমনি ভালো মেয়ে। আমরা কি বলতে চাই সব কি ও বোঝে না? কিন্তু বুঝেও হয়তো সে নিরুপায়। তেমন কোনো কারণ নিশ্চয়ই। সেবা, কারণটা আমি জানি। ওই ছেলেটাই হচ্ছে গোড়ার কারণ। না, তাহলে এই নতুন পরিস্থিতি স্বীকার করতে হবে। কারণ আমাদের জ্যোতি কাকে বিয়ে করেছে? কাকে? সেবা, তুমি স্বীকার করো। তুমি বেশি উৎসাহ হয়ে বিয়ে দিয়েছো। নাথ, আর কি করা যেত? সেবা, ও বিয়েটা হতে না দেওয়াই উচিত ছিল আমাদের। নাথ, সেবা যদি আইন মতো প্রাপ্তবয়স্ক মেয়ে, আর এ বিয়েতে ওর মত ছিল। আমরা বিয়েটা না দিলেও কি ও তা করতো না? এতে আমাদের মতের কোনো প্রশ্নই ছিল না। আমরা কিছুতেই আমাদের মত জামাতে পারতাম না। নাথ, হ্যাঁ দেবো, এ ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই। দেখো, আমি যা ভাবি তা 10বার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মত পরিবর্তনও করতে চাইবো, কিন্তু তারপরেও যদি ও কুয়োতে ঝাঁপ দিতে চায়, আমি আটকাবো না। সেবা, নিজের পেটের অবুঝ মেয়েটাকেও না? জয়প্রকাশ টেতে চা নিয়ে আসে। নাথ, তোমাকেও না? কিন্তু তোমরা যে আমার, তাই তোমাদের দুঃখ পেলে আমি ছটফট তো করবই। ঘরের বাইরে এবং ভেতরের মূল্যবোধ আমার এক। যার চিন্তা শক্তি আছে এমন মানুষের ওপর আমি কোনোদিন জোর করি না, কোনোদিন না। তাছাড়া জ্যোতির বিচারে আমি কোনো ভুল দেখতে পাইনি। সেবা, তারই ফল পাচ্ছে এখন সারা রাত জেগে। নাথ, চা খেতে খেতে, ধরো ও যদি দলিত ছাড়া আর কাউকে বা অরুণ ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতো, তাহলে আমাদের রাত জেগে ভাবতে হতো না। এটা কি হলপ করে বলতে পারো? প্রত্যেক নতুন সম্পর্কে প্রবলেম তো থাকবেই। আর যেহেতু মেয়ে আমাদের, আমাদের ঘুম তো পালাবেই। যাকগে। প্রকাশ, তোমার কলেজ কেমন চলছে? জয়প্রকাশ নিচু স্বরে। জ্যোতি ওখানে দাঁড়িয়ে আছে, ভেতরে দরজার দিকে নির্দেশ করে। নাথ, কে? জ্যোতি উঠে গিয়ে গিয়ে দেখেন কি হচ্ছে। কি স্বামী স্ত্রীর গোপন কথা লুকিয়ে লুকিয়ে শোনা হচ্ছে? মার দেবো, মার। ওকে ধরে এনে জোর করে নিজের কাছে বসান। বসো এখানে। আরে সোজা বেরিয়ে আসবে তো? দরজার আড়ালে থেকে শুনছিলে কেন? নাও, এই চা নাও। আমি এটো করিনি। জ্যোতি, না তুমি নাও। নাথ, নাও মা, নাও। আমি তো কাউন্সিল হলে কতবার খাই। আচ্ছা, অর্ধেকটা নাও। ওকে কিছুটা চা দিতে জ্যোতির হাতের দিকে চোখ পড়ে। হঠাৎ গম্ভীর হয়ে যান। হাতে কি হলো তোমার? জ্যোতি তাড়াহুড়ো করে হাত ঢেকে নেয়। কিছুক্ষণ স্তব্ধতা। জ্যোতি চট করে উঠে ভেতরে চলে যায়। নাথ, দাঁড়াও জ্যোতি, যেও না। জ্যোতি দাঁড়ায়, নাথের দিকে পিঠ করে। এগিয়ে এসো, আমরা সবাই একসঙ্গে বসে আছি। এখান থেকে তোমার এমন কাঁদতে কাঁদতে চলে যাওয়া আমার ভালো লাগবে না। এমন কোনো দিন হয়নি যদি ওইভাবে দাঁড়িয়ে থাকে।
আবেগ চাপবার চেষ্টা করে। ঠিক আছে, আমরা না হয় এ বিষয়ে কথা বলবো না, কিন্তু এমনভাবে উঠে চলে যেও না যদি যেখানে যেন দাঁড়িয়েছিল সেইভাবেই বসে পড়ে। কিছুক্ষণ স্তব্ধতা। নাথ উঠে পায়চারি করতে থাকেন, তারপর ভেবে বলেন, জ্যোতি, এবার আমি তোমাকে একটু অন্য কথা বলতে চাই। কথাটা শুনে তুমি ভাবো, অরুণের সঙ্গে কথা বলো, আর তারপর কি হয় সেটা আমাকে বলো। কোনো তাড়া নেই, ইউ ক্যান টেক ইউর টাইম। সেবাই এবং জয়প্রকাশের দিকে তাকিয়ে, আমরা সবাই একসঙ্গে আছি, এটা ভালোই। আমি যে এইসব এক্ষুনি ভেবে বসে বলছি তা নয়, গত কয়েকদিন ধরে মনে মনে এই কথা ভাবছি, বলবো। গতকাল রাত্রে ফাইনাল করলাম যে বলবোই, তাই তো আজ যেমন হোক করে বোম্বে থেকে ফিরেছি। যদি আমার মনে হয় এখন থেকে তোমরা দুজনে এ বাড়িতে থাকো। একথা শুনেই সেবা কিছু বলতে চাই, তাকে থামিয়ে, ওয়েট ওয়েট, আমার কথা শেষ হয়নি এখনো, পরে প্রত্যেকের মত শোনা হবে। আমি এটা কেন ভাবছি বলি, আমাদের জ্যোতির বিয়ে হলো, কিন্তু অরুণ যে সিঙ্গেল রুম পাবে ভেবেছিল সেটা পায়নি। অনুমান তো ভুল প্রমাণিত হয় কখনো কখনো, তাই ওরা ঠিক করলো যে অন্য কোনো ব্যবস্থা ঠিক না হওয়া পর্যন্ত যদি বাপের বাড়িতে থাক আর অরুণ জায়গা খুঁজুক। কিন্তু আজকাল পুনা শহরে মস্ত বড় পুঁজি ছাড়া জায়গা পাওয়া মহা মুশকিল। এতে অনেক সময়ও লাগতে পারে। বিয়ে হবার পরে এক রকম দুই জায়গায় থাকা, বিশেষভাবে অরুণ আজ এই বন্ধুর ঘরে কাল ওই বন্ধুর ঘরে এমনভাবে থাকছে, এটা আমি খুব একটা পছন্দ করি না। তাতে আবার যখন আমাদের বাড়ি আছে, খুব বড় না হলেও একেবারে ছোটও নয়, জ্যোতি তো এখানে থাকতোই, আরেকজন সহজে কুলিয়ে যেতে পারে। ও আমাদের সঙ্গেই থাক, তুমি কি বলো সেবা? সেবা গম্ভীর, ওর এতে একেবারেই সম্মতি নেই, তবু না বলে না। জয়বাবু, তুমি সেখানে বসেই আবেগের সঙ্গে 3-4 বার ঘাড় নেড়ে না বলে। এখনো সে সকলের দিকে পেছন ফিরে বসে আছে। কেন, তুমি রাজি নও এতে? যদি খুব কষ্টে করে না, একেবারেই না। না, আমাদের রীতি অনুযায়ী তোমাকে কারণ বলতে হবে। যদি কোনো কারণ নেই, কিন্তু আমি রাজি নই। নাথ, আমরা এরকম আলোচনা করি না যদি। ইউ হ্যাভ টু গিভ ইয়োর রিজন। আমি কেন এইসব ভাবি তা আমি বলেছি। তোমার সেটা পছন্দ না হলে তার কারণ বলতে হবে। যদি নিরুপায় হয়ে, ও কোনোদিন এখানে আসবে না এ বাড়িতে। কারণ কথা বলার খুব কষ্ট করে কণ্ঠ অবরুদ্ধ। কারণ ওর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ঘুরে ওর কাছে আমি যাব না, কোনোদিন না। সবাই থমকে যায়। সে সে সেসব শেষ। নাথ, না না যদি, এসব তুমি কি বলছো? ডোন্ট টেল মি। যদি, আই মাস্ট টেল ইউ ভাই, আই মাস্ট, আই অ্যাম ফিড আপ অফ হিম, ফিড আপ। যদি ফুপিয়ে কাঁদতে শুরু করে, আবার নিজেকে সামলায়। নাথ, ওর কাছে গিয়ে কি হলো? কাছে বসে যদি কোনো উত্তর দেয় না। আমাকে বলো, যাই ঘটুক না কেন, তুমি তো আমাকে সব বলো বলো। সস্নে জ্যোতির পিঠে হাত বোলান। জ্যোতি এক ঝটকায় সরিয়ে দেয়। জ্যোতি, আদর করো না ভাই, আমার কষ্ট হবে। আমি যে আর কাঁদতে চাই না। কান্নায় গলা ভিজে আসলো। কান্নাকাটি না করে আমাকে সব স্বীকার করতে হবে। অভিযোগ যেন না করি, কারণ যা করেছি সব আমি স্বেচ্ছায় করেছি। তাই সব কিছু এখন আমাকেই সহ্য করতে হবে একা। সেবা, যদি কি হয়েছে কি? যদি, না আমি বলবো না, তোমরা কেউ জিজ্ঞাসা করো না। আবেগ চাপে। জয়প্রকাশ, ও আবার মেরেছে তোমাকে? জ্যোতি চোখ মুছে, ওটা কিছুই না। না, তাহলে এমন কি হলো যে আমি হঠাৎ এরকম একটা চরম সিদ্ধান্ত তুমি নিলে?